স্বাগত দেশযোগে, সাথে আছে আমি আফরোজা মৌটুসী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মামলা করে ডুয়েটের আন্দোলন থামানো যাবে না। নতুন উপাচার্য নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। বেলা 11টার দিকে ক্যাম্পাসের প্রধান গেটে দ্বিতীয় দিনের ব্লকেট কর্মসূচিতে যোগ দেয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেয়া থাকলেও পকেট গেট দিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা ক্যাম্পাসে আসেন। এদিকে সোমবার সদর থানায় 250 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি হলে গত বৃহস্পতিবার আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আমরা আমাদের স্পষ্ট দাবিতে এখনো অনড় এবং আমরা আমাদের সম্মানিত সেই ভিসি স্যারকে আমরা আপনাদের মাধ্যম থেকে আমরা জানিয়ে দিতে চাই, স্যার আপনি আপনার সম্মান, অবশ্যই আপনি সম্মানী মানুষ, যেহেতু আপনিও এক জায়গায় শিক্ষক। আমরা ওই সাস্টিয়ান ভাইদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করতে চাই না যে ভাইরা তাদের একজন শিক্ষক এসে আমাদের কাছে অপমানিত হয়ে যাবে। সো আমরা তাকে সুসম্মানের সহিত আমরা স্যারকে অনুরোধ করতেছি, স্যার আপনি আপনার জায়গা থেকে আপনার এই নিয়োগ আপনি নিজেই প্রত্যাহার করে সরে দাঁড়ান। ডুয়েটের শিক্ষার্থী আন্দোলনের ঘটনায় 250 জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা ও গ্রেফতার আতঙ্কে আবারও উত্তেজিত হয়ে উঠেছে ডুয়েট ক্যাম্পাস। সেখানকার বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। অনেক ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। এছাড়া সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তাও জানতে চাই। একদিনও খুঁজে পাইলাম না। তুমি কালকে পরশু ছিলা? মোটরসে এই মুহূর্তে আছি গাজীপুরের জয়দেবপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনাকে জানিয়ে রাখি যে আজ কিন্তু ষষ্ঠ দিনের মতো এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু প্রথমে আন্দোলন করে আসছিলেন যেন নতুন ভিসিকে অপসারণ করা হয় এবং নতুন করে তাদের মধ্য থেকে যেন ক্যাম্পাসে ভিসি নিয়োগ দেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি যে তারা দুদিন যাবত ডুয়েট ব্লকেট কর্মসূচি পালন করছিলেন এবং আজকে ঠিক 2টার সময় তারা যখন জানতে পারেন যে সদর থানায় তাদের 200 থেকে 250 জনের নামে যখন মামলা দায়ের করা হয়েছে, তারপরে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পুরো ডুয়েট। আমরা কিন্তু দেখেছি দুপুরের পর থেকে তারা বিভিন্ন নানা স্লোগানের মাধ্যমে এবং এখানে যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকটিতে কিন্তু তারা বিভিন্ন আসবাবপত্র এনে কিন্তু পরিত্যক্ত এখানে রাখা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে 3টার পরে যখন তারা জানতে পারেন যে নতুন ভিসি ক্যাম্পাসে প্রবেশ করবেন এমনটি গুঞ্জন ছড়িয়ে পড়লে কিন্তু তখনও কিন্তু উত্তপ্ত শুরু হয় এবং তারপরে বিভিন্নভাবে তারা কিন্তু একের পর এক মিটিংয়ের পরে কিন্তু তারা সিদ্ধান্ত নেয় যে পুরো ক্যাম্পাসটি কিন্তু এখন কমপ্লিট শাটডাউন তারা ঘোষণা করেছে। আমরা একটা শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনাদের এই আন্দোলন কতদিন চলবে এবং আজকে কি ঘোষণা করবে? যতদিন পর্যন্ত সরকার এই ভিসিকে প্রত্যাহার করবে না এবং প্রত্যাহার করে শুধু প্রত্যাহার করার পর নতুন এখান থেকে আমাদের কর্মরত শিক্ষকদের পর থেকে আমাদের ভিসি নিয়োগ না দেওয়া পর্যন্ত আমাদের কমপ্লিট শাটডাউন চলমান থাকবে। যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু ঠিক কিছুক্ষণ আগে এই কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন এবং আজকে ঠিক বিকেল 5টার পর তারা প্রেস ব্রিফিং করবেন এই কমপ্লিট শাটডাউনের ব্যাপারে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখি মৌটুসী, গতকালকে রাতে কিন্তু গাজীপুর সদর থানায় কিন্তু 200 থেকে 250 জনকে অজ্ঞাত করে কিন্তু একটি মামলা দায়ের করেছে পুলিশ। ধন্যবাদ জাহিদুল আপনাকে। দর্শক, ডুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ আন্দোলন আপাতত স্থগিত থাকলেও সার্বিক পরিবেশ স্বাভাবিক হয়নি। প্রক্টরের কার্যালয়ে শিক্ষার্থীদের দেয়া তালা এখনো ঝুলছে। তবে মঙ্গলবার ক্লাস পরীক্ষা যথারীতি চলেছে। গত এক সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ চেষ্টা সহ কয়েকটি হেনস্থার ঘটনা ঘটে। এসবের প্রতিবাদ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাসে সবশেষ সোমবার 3 দিনের আলটিমেটাম দিয়ে তারা কর্মসূচি স্থগিত করেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এসব ঘটনায় মামলা হয়েছে 2টি, গ্রেফতার করা হয়েছে 3 জনকে। তবে ধর্ষণ চেষ্টার মূল আসামি এখনও গ্রেফতার হয়নি। শিক্ষার্থীদের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদে ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে খুলনার দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেইলিং ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা। ভাঙচুর করা হয়েছে জুট অ্যাসোসিয়েশন ভবনে। শ্রমিকরা জানান 2025 সালের 8 সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। ফলে কর্মহীন
হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। শ্রমিকরা জানান স্বল্প সময়ের মধ্যে তাদের দাবি না মানলে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন। একই সময়ে জুট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিজেএ ভবনে সংবাদ সম্মেলন করে বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত আরোপের মাধ্যমে কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদ জানানো হয়। বাস চালককে মারধরের জেরে নওগাঁ থেকে বগুড়া, ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। সংকট সমাধানের চেষ্টা করছেন বাস মালিক ও শ্রমিক নেতারা। মঙ্গলবার সকাল থেকে সড়কে ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। শ্রমিকরা জানান ঢাকা থেকে ছেড়ে যাওয়া একতা পরিবহনের একটি বাসের ড্রাইভারকে কোনো কারণ ছাড়াই মারধর করে কয়েকজন যুবক। কাউন্টারেও ভাঙচুরের চেষ্টা করেন তারা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ করার ঘোষণা দেয় শ্রমিকরা। বাস মালিক ও শ্রমিক নেতারা জানান বাস চলাচল স্বাভাবিক করতে বৈঠক চলছে। শরীয়তপুরে রোগীর মৃত্যু ঘিরে ডাক্তার নাসির ইসলামের ওপর হামলা ও হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার সকাল 9টা থেকে কর্মবিরতি শুরু হয়। এ সময় ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন করেন। তাদের অভিযোগ, রোগীদের সেবা করতে গিয়ে চিকিৎসকদের জীবন হুমকির মধ্যে পড়ছে। তারা নিরাপদ কর্মস্থলের নিশ্চয়তা চান। যদি ইন্টার্ন চিকিৎসকদের দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে শাটডাউন কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা। এদিকে হঠাৎ করে চিকিৎসা কার্যক্রম বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। দীর্ঘ 17 দিন বন্ধ থাকার পর অবশেষে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আবারও পাথর আমদানি শুরু হতে যাচ্ছে। উভয় দেশের আমদানি ও রপ্তানিকারক নেতাদের সাথে অনলাইন বৈঠক শেষে টন প্রতি শুল্কায়ন মূল্য $14 রফা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি জানান, মঙ্গলবার থেকে পাথর আমদানি পুনরায় শুরু করার বিষয়ে উভয় দেশের আমদানিকারকরা একমত হয়েছে। সোমবার বিকেলে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী জুম মিটিং শেষে সন্ধ্যায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে গত 17 মে মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অফ সোনা মসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানি গ্রুপ অ্যাসোসিয়েশনের যৌথ একটি সভা বাংলাদেশের সোনা মসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানি করার গ্রুপ অ্যাসোসিয়েশনের মিলনায়তনে হয়। যে কোনো দখল পুনরুদ্ধার করতে চায় সরকার, কারণ সরকার বিশ্বাস করে দলিল যার জমি তার, বললেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মঙ্গলবার পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভূমি সেবা মেলার উদ্বোধন করে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ভূমি নিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন আয়োজিত ভূমি সেবা র্যালিতে অংশ নেন, উদ্বোধন করেন ভূমি সেবা মেলার। পরে মেলার 9টি স্টল ঘুরে দেখেন। 3 দিনের ভূমি সংক্রান্ত নানা সেবা দেওয়া হবে। এছাড়া আয়োজন করা হয়েছে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। একজনের জমি আরেকজন দখল করতে না পারি, একজনের জমি আরেকজন ভোগ দখল করতে না পারি, সেই বিষয়গুলো কিন্তু এই ভূমি সেবার মধ্য দিয়ে এটা বেরিয়ে আসবে এবং তার মধ্য দিয়ে আমরা সতর্ক হব। আগামী দিনে একটা বিষয় আসবে, দলিলদার, কাগজদার, জমিদার। এবার ঈদের আগে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ঘাটে যাত্রী পারাপারের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেছেন, ঈদযাত্রায় কোনো মতেই চলতে দেয়া হবে না ফিটনেসবিহীন গাড়ি। বাড়তি ভাড়া রোধে নেওয়া হয়েছে ব্যবস্থা। সহকর্মী মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। গত 25 মার্চ বিকেলে প্রিয়জনের সাথে ঈদের আনন্দে শেষে সৌহার্দ্য পরিবহনের বাসটিতে ঢাকায় ফিরছিলেন প্রায় অর্ধশত মানুষ। নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির পন্টুন থেকে পানিতে ডুবে যায় বাসটি। ওই ঘটনায় নিহত হন 26 জন। এমন মর্মান্তিক ঘটনার আর পুনরাবৃত্তি দেখতে চায় না ঘাট কর্তৃপক্ষ। আসন্ন ঈদুল আজহায় পারাপারের প্রস্তুতি হিসেবে দৌলতদিয়ায় বাড়ানো হচ্ছে আরও একটি ঘাট। ঠিক করা হয়েছে সচল অন্য ঘাটগুলোর অ্যাপ্রোচ সড়ক। ফেরিতে যাত্রী ওঠানোর জন্য করা হয়েছে আলাদা সড়ক, দেওয়া হয়েছে বাঁশের বেড়া। যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছে এবং আপনাদের মাধ্যমে বলতে চাই যেন তারা যখন ফেরিতে উঠে তখন যেন তারা অবশ্যই বাস থেকে বা গাড়ি থেকে বা যে কোনো বাহন থেকে তারা নামে এবং যখন ফেরি থেকে নামবে ঠিক তার মুহূর্তেও যেন তার আগ মুহূর্তেও যেন তারা যাত্রীগণ নেমে যায়। এতে করে যেমন যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে, আমরা নিশ্চিন্ত থাকবো। যাত্রী ও চালকরা জানান, স্বস্তির ঈদযাত্রা ও ভোগান্তিহীন নৌ পারাপার চান তারা। দৌলতদিয়া পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুরও দাবি উঠেছে এই সুযোগে। গরু নিয়ে অবলা জিনিস যাচ্ছি ঢাকাতে,
এটা যত সুন্দরভাবে যাবে তত আরো আমাদের জন্য সুবিধা হয়। যারা ঈদমুখী যাত্রী আছে তারা যেন ভালো মতো পারাপার হতে পারে, ঘাট কর্তৃপক্ষকে আমি এই জিনিসটা অনুরোধ করবো। ফেরিঘাটে আসলে সব যাত্রীদের নামাই দিয়ে পরে আমরা ফেরিতে গাড়ি উঠাই। সেতু হলে সবচেয়ে ভালো হয়। আমরা যারা ড্রাইভার মালিক আছি এদের সব প্রাণের দাবি পাটুরিয়া দৌলতদিয়া একটা সেতু। এদিকে দৌলতদিয়া ঘাট থেকে ঢাকা খুলনা মহাসড়কের দুর্ঘটনা রোধে সড়কের দুই পাশে বিভিন্ন প্রকার রোড সাইন, সড়ক মেরামত ও গতিরোধকে রং দিয়েছে সড়ক বিভাগ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঈদ যাত্রায় কোনো মতেই চলতে দেওয়া হবে না ফিটনেসবিহীন গাড়ি। বাড়তি ভাড়া রোধে মাঠে থাকবে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। পর্যাপ্ত যদি ফিটনেসযুক্ত গাড়ি মাঠে নামাতে পারি, অ্যাট দ্য সেম টাইম যদি ফিটনেসবিহীন গাড়িগুলিকে আমরা ডাম্পিংয়ে নিয়ে যেতে পারি, শৃঙ্খলার জন্য পর্যাপ্ত হাইওয়ে পুলিশ যদি আমরা মোতায়েন করতে পারি, যাত্রীরা যদি আমরা একটু সচেতন হই, আমরা যদি বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কেটে বাসে উঠতে অভ্যস্ত হই, তাহলে আমার মনে হয় অনেক কিছু সমাধান করা সম্ভব হয়। ঈদুল আজহায় পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 17টি ফেরি চলাচল করবে। হাসান আহমেদ, ৭১। ঈদুল আজহায় ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে পুরনো কোচ মেরামতের কাজ শুরু হয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। প্রয়োজনীয় জনবলের তুলনায় মাত্র 23% জনবল নিয়েই 127টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছে কারখানা কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যেই রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে কোচগুলো হস্তান্তর করার লক্ষ্যে কারখানার 29টি ওয়ার্কশপে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার 29টি ওয়ার্কশপে কর্মযজ্ঞ চলছে পুরাতন কোচ মেরামতের। জরাজীর্ণ ও ত্রুটিপূর্ণ কোচগুলোকে একেবারে নতুনের মতো গড়ে তুলতে ব্যস্ত শ্রমিকরা। তাদের সুনিপুণ হাতের ছোঁয়ায় কোচগুলো ফিরে পাচ্ছে নতুন জীবন। ঈদ যাত্রায় ঘরমুখো মানুষদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতেই শ্রমিকদের এই প্রচেষ্টা। তবে জনবলের অভাবে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে বলছেন তারা। বন্ধের দিনেও আমরা নিরলসভাবে কাজ করে এসেছি এবং আমাদের অতিরিক্ত ওভারটাইম হিসেবে আমরা কাজ করতেছি। মোটামুটি কাজ শেষ, আর এই কোট মারলে আমাদের কাজ শেষ, তারপর রং করে আমরা এই কোচটা দিয়ে দিব। ব্ল্যাক বিটুমিন কালার করে এই টলি সেট কালার সম্পন্ন করে আমরা আবার ফির গাড়িটাকে হস্তান্তর করে দিব এবং এই গাড়ি আবার রোডে চলাচল শুরু হয়ে যাবে। অত্যন্ত কম লোকবল নিয়ে আমরা এভাবে আউটসোর্সিং দিয়ে থাকি। তো আমরা আশা করব যাতে বর্তমান সরকার এই সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপের দিকে একটু নজর দেন। আসন্ন ঈদে 127টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা ঠিক করেছে কারখানা কর্তৃপক্ষ। এরই মধ্যে বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক বিভাগে 99টি হস্তান্তর করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বাকিগুলো হস্তান্তর করা হবে জানান কারখানার কর্মকর্তারা। আমাদের শ্রমিক সংখ্যা অত্যন্ত কম, আমরা মাত্র 23% জনবল নিয়ে কাজ করছি। শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে এই লক্ষ্যমাত্রাকে তারা সফল করার চেষ্টা করছে। ঈদ কেন্দ্রিক ঘরমুখী যাত্রী সংখ্যা বৃদ্ধি পায়, বাড়তি যাত্রী চাপ ম্যানেজ করতে গিয়ে আমাদের বাড়তি কোচের যোগান দিতে হয়। বাড়তি কোচ যোগানের লক্ষ্যে আমাদের সৈয়দপুর রেলওয়ে কারখানা উদ্যোগ নিয়েছে। আগামী ঈদুল আজহা কেন্দ্রিক আমাদের 127টি কোচ মেরামত করে আমরা ডিভিশনকে চলাচলের জন্য দিব। আমরা গতকাল পর্যন্ত 99টি কোচ আউটটার্ন দিয়েছি। বাকি কোচগুলো আগামী কর্মদিবসগুলোর মধ্যে আমাদের সম্পন্ন হবে আশা করছি। সৈয়দপুর রেলওয়ে কারখানায় 2859টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 664 জন মানুষ। জনবল সহ সব সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন সংশ্লিষ্টরা। মনিরা কাজুরি, ৭১। কোরবানির ঈদকে ঘিরে জমে উঠেছে পশুর হাট। পটুয়াখালীর রাঙ্গাবালির সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী গহীনখালী সাপ্তাহিক গরুর হাটে এখন উপচে পড়া ভিড়। তবে দেশি পশুর আধিক্য থাকলেও দাম বেশি বলছেন ক্রেতারা, আর বিক্রেতারা বলছেন পশুপালনে খরচ বেড়েছে, তাই দাম বেশি রাখতে হচ্ছে। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। শনিবার দুপুর থেকেই জমে ওঠে পটুয়াখালী রাঙ্গাবালির গহীনখালী সাপ্তাহিক পশুর হাট। ছোট বড় দেশি গরুতে কানায় কানায় পূর্ণ হয় হাট চত্বর। পাশাপাশি ছিল মহিষ, ছাগল ও ভেড়া। এটি উপজেলার সবচেয়ে বড় পশুর হাট। কোরবানিকে সামনে রেখে প্রান্তিক খামারিরাই এখানে তাদের লালন পালন করা দেশি পশু নিয়ে আসেন। দেশি গরুর প্রতি আস্থা থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরাও ছুটে আসেন এখান থেকে পশু নিয়ে যান অন্য জেলার হাটে। আর বড় গরু, গোস্তের গরু কোরবানি এলারা এখনো ভয়তে কিনতে পারছে না, কারণ অসুখ বসুখ দেখা যায় গরুর, এই জন্য ভয়তে কিনতে পারছে না। বর্তমানে বাজার ভালো, কেনা বেচাও ভালো হয়,
আগামী দিনে আরও জমজমাট হবে। ক্রেতারা বলছেন দেশি পশুর ওপরই তাদের আস্থা বেশি, তবে এবার পশুর দাম কিছুটা বেশি জানান তারা। বর্তমান বাজারে যে গরুর যে দাম চাচ্ছে বিক্রেতারা, তাতে মনে হচ্ছে যেন মানুষের একটু সাধ্যের বাহিরে। ক্রেতাও যথেষ্ট, গরু যথেষ্ট, পর্যাপ্ত পরিমাণ গরু উঠছে বাজারে। অনেক লোকজন এখনো দেশে আসেনি, ঢাকার লোকজন আসলে বাজার হয়তো আরো ভালো যাইবে। এদিকে বিক্রেতাদের দাবি ভুসি, খৈল, ওষুধ ও শ্রম সব মিলিয়ে পশুপালনে খরচ বেড়েছে, তাই দাম বাড়াতে বাধ্য হয়েছেন তারা। একটা বছরের একটা গরু পাললে লাভবান হইতে আছে না। যেটাতে গরু পালছি যেটাতে দাম আইছে না, আইতে পারছে না। 1,10,000 টাকা দাম চাইছি। হাসিল যিনি কিনছে তার মধ্যে সবকিছু সে আমার নগদ 1,01,000 টাকা দিচ্ছে। এবছর উপজেলায় কোরবানির জন্য বিক্রিযোগ্য গবাদি পশুর সংখ্যা 4,350টি। এর বড় অংশই বাজারজাত হচ্ছে গোহেনখালী হাটের মাধ্যমে। আমরা বিভিন্ন ধরনের মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে এই স্টেরয়েড ব্যবহার এবং হরমোন ব্যবহারের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। কোরবানির ঈদের আগে সামনে আর মাত্র একটি হাট পাবেন খামারিরা। এখানে সবচেয়ে বেশি বেচাকেনার প্রত্যাশা তাদের। কামরুল হাসান, ৭১, রাঙাবালি, পটুয়াখালী। যমুনার ভাঙনের আতঙ্কে দিন কাটছে বগুড়ার সোনাতলা উপজেলার তেকানি চুকাইনগর ইউনিয়নের 5 গ্রামের মানুষ। ভাঙন রোধে দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন করেছে এলাকার লোকজন। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাজেট বরাদ্দের অনুমোদন চাওয়া হয়েছে। পাওয়া গেলে কাজ শুরু হবে। SM আবু সাইদের প্রতিবেদন। শুরু হয়েছে যমুনা নদীতে ভাঙন। এতে সোনাতলা উপজেলার পাকুল্লা ও তেকানি চুকাইনগর ইউনিয়নের 5টি গ্রামের নদী পাড়ের প্রায় 50,000 মানুষ রয়েছে ভাঙন আতঙ্কে। হুমকির মুখে রয়েছে 6টি প্রাথমিক বিদ্যালয়, 4টি মাদ্রাসা ও 1টি কলেজ। ভাঙন রোধে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এটাই আমাদের শেষ ঠিকানা। এটা যদি ভাঙা যায় আমাদের আর বাড়ি করার মতন কোনো জায়গা জমিন বা পিছু হাঁটার মতন আর কিছু নেই। দেওয়ালে ফিট হয়ে গেছে। সয় সম্পদ তো ভাঙতেইছে, তারপরে বসত বাড়ি, আরো আবাদ ফসল এলে সহ নদীর মধ্যে বিলীন হয়ে যায়। বাড়িঘর ভাঙে চলে যাচ্ছে, থাকা আমার আচ্ছা নাই। কোন জায়গায় আমি টান্ডামো, নদী ভাঙলে আমার থাকার পাচ্ছি না। আগের বছরের ভাঙনে শত শত বিঘা ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেক পরিবার। ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না নেওয়ায় আবারও বসত ভিটা হারানোর শঙ্কায় তাদের দিন কাটছে। আমাদের গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের এলাকায় অনেক নেতাকর্মী আছে, অনেক এমপি মন্ত্রী আছে, কিন্তু কেউ আমাদেরকে আগে আসতেছে না। আমাদের নদী ভাঙন থেকে খুব ইমিডিয়েটলি আমাদের রক্ষা পাওয়া জরুরি। আমাদের অচিরেই এই কিছুদিনের মধ্যেই আমাদের বাড়ি ঘরগুলো সব নদীর কবলে চলে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, জনগণের জানমাল ও সরকারি স্থাপনা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাজেট বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা সার্ভের কাজটা প্রায় শেষ পর্যায়ে আছে। এখন আমরা আমাদের কস্টিং দেখে আমরা এখন অনুমোদনের জন্য পাঠাবো। অনুমোদন সাপেক্ষে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিচ্ছি। এলাকার লোকজনের দাবি, দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও নদী শাসনের উদ্যোগ নেওয়া হোক। না হলে হাজারো মানুষ বাড়িঘর ও ফসলি জমি হারিয়ে মানবতার জীবন যাপনে বাধ্য হবে। SM আবু সাইদ, ৭১, বগুড়া। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে। সোমবার ভোরে রূপগঞ্জের বিরাবো এলাকায় ARB ব্রিক্স ইটভাটার ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলা হয়। ভাটা পরিচালক গোলজার মোল্লা জানান, কিছুদিন ধরে খালপাড় এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী তার কাছে 5 লাখ টাকার চাঁদা দাবি করে। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে সোমবার 50 থেকে 60 জন দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। এ সময় প্রতিষ্ঠানে ভাঙচুর করে 14 লাখ টাকা লুট করে ও এক কর্মচারীকে মারধর করে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র 120 টাকা খরচ করে পুলিশের চাকরি পেয়েছেন শেরপুরের 25 জন তরুণ তরুণী। পুলিশ সুপার জানান, গত 9 মে থেকে শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে চাকরি প্রার্থীদের পরীক্ষা শুরু হয়। এরপর কয়েক ধাপ পরীক্ষা নিরীক্ষার পর তাদের নিয়োগ চূড়ান্ত হয়। প্রাথমিকভাবে 385 জন প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে নিয়োগপ্রাপ্ত 22 জন পুরুষ ও 3 জন নারী রয়েছে।
সোমবার সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করা হয়। নিয়োগপ্রাপ্তরা জানান সরকারি ফি বাবদ তাদের 120 টাকা খরচ হয়েছে। অনেকবার মাঠ করেছি, আমি অকৃতকার্য ছিলাম, যোগ্য ছিলাম না, যার কারণে আমার চাকরিটা হয় নাই। এবার আমি নিজের মেধা দিয়ে কৃতকার্য হয়েছি। ঋণ করে পড়ালেখা করতেছি, এই জবটা আমার খুবই দরকার ছিল। খুবই ভালো লাগতেছে, আশা করি যে আজকের জীবন আমার লাগতেছে যে আজকে আমার জীবন একটা ঈদের মতো লাগতেছে। নিজের স্বপ্নটা আমার ছেলে দিয়ে হলো পূরণ করে, আশা প্রত্যাশা নিয়ে আমার ছেলেকে পুলিশ লাইনে দাঁড় করে দিয়েছি। আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করেছে। চলছে দেশ চোখ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।